তাহলে আজকে দেখো আমরা নতুন ক্লাস শুরু করতে চাইছি, যে অর্থাৎ যে অধ্যায় আমরা শুরু করেছিলাম তোমাদের মনে আছে, আমরা দ্রবণ পড়াচ্ছিলাম। এর আগের দিন দেখো দ্রবণে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করেছি। তোমরা সেগুলো ভালো করে পড়া তৈরি করেছো। রোজকার পড়াগুলো বা ক্লাসের পড়াগুলো ঠিকঠাক করে করে যাবে। আজকে দেখো ওর পরের অংশ শুরু করছি, কেলাস আর ক্লাসন। বলছে দেখো এই কেলাস আর ক্লাসন জিনিসটা কি। তাহলে আমাদেরকে দেখো প্রথমে জানতে হবে এই কেলাস জিনিসটা কি। বলছে দেখো ক্লাস জিনিসটা হচ্ছে, তার আগে আমরা পদার্থের আকৃতিগত গঠন নিয়ে জানবো। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এই কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা কঠিন পদার্থের। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। বলছে দেখো কঠিন পদার্থ, কঠিন পদার্থ বলছে দেখো আকৃতির উপর নির্ভর করে কঠিন পদার্থ কত? দুই প্রকারের। তোমরা এটা জানো। একে আমরা কি বলতে পারি? নিয়তাকার। দুইয়ে কি বলতে পারি? অনিয়তাকার। অনিয়তাকার। নিয়তাকার জিনিসটা কি তোমরা জানো? নিয়তাকারটা কি? যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, হয়েছে। আর অনিয়তাকারটা কি? যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নাই। তাহলে এইখানে দেখো কঠিন পদার্থের যে এই শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা কিসের উপর ভিত্তি করে নির্ভর করলো? এদের গঠনের উপর। তাহলে গঠনের উপর নির্ভর করে দেখো কঠিন পদার্থ কি হচ্ছে? দুই প্রকারের। একটা হচ্ছে কি নিয়তাকার, অর্থাৎ যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে। কখন? কঠিন অবস্থায় যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে। যেমন তোমরা দেখেছো কি কি হতে পারে? তুতে, ফটকিরি, হয়েছে। বা তোমার আরো অনেক পদার্থ আছে, চিনি ইত্যাদি। আর যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নাই, সব থেকে সহজ উদাহরণ যেটা অনিয়তাকার গুঁড়ো আকারে পাওয়া যায়, যেমন তোমার কি আছে? যে কোনো পাউডার বা তোমার স্টার্চ ইত্যাদি। আরেকটা তোমাদের উদাহরণ দিই অনিয়তাকার পদার্থের। কঠিন হলো, যেমন ধরো হচ্ছে কাঁচ। কাঁচ দেখতে স্বচ্ছ, কঠিন, কিন্তু ওটা নিয়তাকার নয়, অনিয়তাকার। কারণ কি? ওদের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকৃতি নাই। এই যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট গুলোকে আমরা কি বলবো? তাদেরকে বলবো তোমার কি আছে? ক্লাস। ক্লাস। তাহলে দেখো ক্লাস কাদের বলবো, কাকে বলবো? সংজ্ঞা আকারে যার নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে,
এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা গঠিত। কি গঠিত? অর্থাৎ কঠিন অবস্থায় এদের যে গঠন, সেই গঠনটার কি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে কঠিন পদার্থটা, এবং নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা গঠিত। এরকম যদি কোনো কঠিন পদার্থ পাই, সেই কঠিন পদার্থে তো সেই অবস্থাটাকে আমরা বা সেই আকারটাকে আমরা কি বলবো? আকারটাকে বলবো আমরা হচ্ছে কেলাস। এখানে একটা খেয়াল করো, একটা ছবি দিয়েছি, খেয়াল করো এর নির্দিষ্ট একটা জ্যামিতিক আকৃতি আছে। এইটা যদি খেয়াল করে দেখবে এর কতগুলো সমতল দ্বারা গঠিত। কি কি সমতল আছে দেখো, সামনের দিকে এই একটা তল, এই একটা তল, এই একটা তল, তিনটে তল। ঠিক একই ভাবে যদি এইটাকে আমি ডট ডট দিয়ে বোঝাই, এরকম ভাবে তোমার কি হবে? পেছন দিকে এই একটা তল, এই একটা তল, এই একটা তল, 6টা তল, উপরে একটা তল, নিচে একটা তল, অর্থাৎ 8টা সমতল দ্বারা একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট কঠিন পদার্থ। এইটাকে তোমরা দেখেছো, নামটা লিখলেই বুঝতে পারবে এটা হচ্ছে তোমার কি হচ্ছে? চিনির কণা। সাধারণত আমরা বাড়িতে যে চিনিগুলোকে দেখি দেখো, অপেক্ষাকৃত খুব ছোট ছোট, ফলে এই আকৃতিটা খুব ভালো বোঝা যায় না, কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখবে বুঝতে পারবে। অনেক সময় তোমরা দেখেছো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে খেতে গেলে যখন আমাদের মৌরি বা ওই জাতীয় জিনিসের সঙ্গে যে বড় বড় সুগার গুলো দেয়া হয়, অর্থাৎ চিনির কণাগুলো দেয়া হয়, সেগুলোকে হাতে নিয়ে খেয়াল করলে দেখবে তাদের আকৃতি হচ্ছে এই রকমের আকৃতি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে আকৃতি বা গঠনের উপর নির্ভর করে কঠিন পদার্থ কয় প্রকারের? 2 প্রকারের। একটা নিয়তাকার, যেটা হচ্ছে কি ক্লাস। কাদের বলবো? যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে। আচ্ছা, এই জ্যামিতিক আকৃতিটা কখন? বড় ছোট কখন? বলছে যে কোনো অবস্থায় ছোট কণারও যা আকৃতি হবে, বড় কণারও আকৃতি তাই হবে। তাহলে এবং নির্দিষ্ট তাহলে জ্যামিতিক আকৃতি আছে এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা গঠিত কঠিন অবস্থাটা বা কঠিন অণুটা বা কঠিন খণ্ডটা। আর যাদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নাই, যে কোনো আকৃতির হতে পারে, যেমন ধরো একটা ইঁটকে আমি যদি হাতুড়ি মেরে ভেঙে দিই, তাহলে কি হবে? যে কোনো নির্দিষ্ট আকৃতির হবে। এইরকম যদি কোনো কি আছে আকৃতির হবে না, এরকম যদি কোনো পদার্থ হয় যাদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, তাদেরকে বলবো হচ্ছে আমরা অনিয়তাকার পদার্থ। এরপরে আসছি আমরা দেখো ক্লাসন। ক্লাস ও ক্লাসন, এই ক্লাসন জিনিসটা কি? আমরা ক্লাসটা তো জানলাম, তাহলে ক্লাসন জিনিসটা কি? বলছে দেখো এই ক্লাসন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় ক্লাস প্রস্তুত করা হয়। তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থের ক্লাস প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলবো? ক্লাসন। এবার দেখো তাহলে কোন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়? বলছে সাধারণত তোমাদের পাঠ্যের অন্তর্গত আমরা এটা 2টি প্রক্রিয়ায় করতে পারি। তাহলে 2টি প্রক্রিয়ায় করব। অর্থাৎ কোন পদার্থের ক্লাস প্রস্তুত করব আমরা 2টি প্রক্রিয়া। কি কি প্রক্রিয়ায়? প্রথমে দেখো দ্রবণ বা গলিত অবস্থা থেকে
দ্রবণ বা গলিত অবস্থা থেকে। বলছি দেখো দ্রবণ বা গলিত অবস্থা থেকে আমরা কিভাবে ক্লাস প্রস্তুত করব। কোনো একটা পদার্থের, ভালো করে খেয়াল করো, কোনো একটা পদার্থের যদি আমরা অপেক্ষাকৃত উচ্চ উষ্ণতায় একটা সম্পৃক্ত দ্রবণ নিচ্ছি, তাহলে এই দ্রবণটা কেমন? সম্পৃক্ত দ্রবণ। কখন সম্পৃক্ত দ্রবণ? সাধারণ তাপমাত্রায় নয়, ধরে নাও উচ্চ উষ্ণতা। তোমরা আগে দেখেছো দাব্যতা থেকে, উচ্চ উষ্ণতায় সাধারণত দাব্যতা বেশি হয়। উচ্চ উষ্ণতায় একটা সম্পৃক্ত দ্রবণ আমরা নিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা গলিত পদার্থকে যদি উচ্চ তাপমাত্রায় নিই তার ক্ষেত্রেও হবে। এবার এই দ্রবণটাকে আমরা কি করছি? খুব ধীরে ধীরে শীতল করছি। দ্রবণটাকে আমরা কি করছি? শীতল করছি। কেমন ভাবে? ধীরে ধীরে। তাহলে একে যদি ধীরে ধীরে শীতল করতে থাকি, তোমরা জানো এর কি হবে? দাব্যতা কমতে থাকবে। তাহলে দাব্যতা কমলে কি হবে? বাকি অবশিষ্ট যে দাবও কি হবে? দ্রবণ থেকে বেরিয়ে আসতে চাইবে। এই দ্রবণ থেকে বেরিয়ে আসতে চাইলে যে পদার্থগুলো তোমার কি আছে, যারা ক্লাসিত পদার্থ, তাদের ক্ষেত্রে তোমার কি হবে? দ্রবণ থেকে যখন দাব কণা বেরিয়ে আসবে তখন এরকম নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট গ্লাস কি হবে? হয় নিচে জমা হবে অথবা এরকম পাত্রের গায়ে গায়ে এরকম নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যে কোনো আকৃতি বিশিষ্ট গ্লাস জমা হতে থাকবে। তাহলে এই প্রক্রিয়া, তাহলে আমরা কি করলাম? উচ্চ উষ্ণতায় একটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছি, নিয়ে এটাকে খুব নাড়াচাড়া না করে খুব ধীরে ধীরে শীতল করেছি। শীতল করলে কি হবে? যখন দাব্যতা কমে যাচ্ছে, এই দ্রবণ থেকে অবশিষ্ট যে অতিরিক্ত দাব সেটা বেরিয়ে আসবে। কি আকারে? গ্লাস আকারে বেরিয়ে আসবে। সেই গ্লাসগুলো কি হবে? সেই গ্লাসগুলো পাত্রে বা বিকারের নিচে অথবা গায়ে ধীরে ধীরে জমা হতে থাকবে। এইটা দেখো আমরা সম্পৃক্ত দ্রবণ নিয়ে বলেছি, এটা যদি কোনো পদার্থের গলিত অবস্থা নিয়ে করতাম তাহলেও হতো। তোমাদের মনে আছে প্রথমে যখন অতিরিক্ত হাইপোদ্রবণ প্রস্তুত করেছিলাম, হাইপোদ্রবণকে বলেছিলাম খুব ধীরভাবে রেখে দিতে হবে, যদি ওকে নাড়ানো হয় ওটা আবার কঠিন ক্লাসিত আকারে ফিরে চলে আসে। ঠিক একইভাবে যে কোনো ক্লাসিত পদার্থের গলিত অবস্থা করে তাকেও যদি ধীরে ধীরে শীতল করা হয়, ঠান্ডা করা হয়, সেখানে তোমার দ্রবণ প্রস্তুত হবে। এই প্রক্রিয়ায় আমরা কিসের ক্লাস প্রস্তুত করতে পারি? যে কোনো ধরো কপার সালফেট, কপার সালফেট, ফটকিরির ক্লাস প্রস্তুতি তোমাদের আছে, এটা নিয়ে আরো ডিটেলস বলবো। আরেকটা কিভাবে করতে পারি? কঠিন পদার্থকে ঊর্ধ্বপাতন করে। ঊর্ধ্বপাতন করে। এটা সাধারণত কোন পদার্থগুলো যেগুলো ঊর্ধ্বপাতিত হয়? যেমন ধরো আয়োডিন, কর্পূর, নিশাদল ইত্যাদি পদার্থগুলো। বলছি দেখো ইত্যাদি পদার্থগুলোকে কি করব? আমরা কোনো একটা বদ্ধ পাত্রে নিয়ে উত্তপ্ত হয়, এইরকম একটা বদ্ধ পাত্র নিয়ে উত্তপ্ত করছি, তার উপরে একটা ফানেলকে আমরা উপর করে দিয়েছি, এই উপর করে এখানটা যদি তুলো দিয়ে বন্ধ রাখি, দিয়ে যখন এইখানে যখন তাপ দিচ্ছি এখানে পদার্থটা কি হবে? আস্তে আস্তে ঊর্ধ্বপাতিত হবে, হয়ে এই ফানেলের গায়ে যদি শীতল কাপড় জড়িয়ে রাখি তাহলে এর গায়ে পদার্থগুলো আস্তে আস্তে যে বাষ্পটা হয়েছে, ঊর্ধ্বপাতিত হয়ে বাষ্পটা হয়েছে, সেটা আস্তে আস্তে জমা হবে। এবং কি আকারে জমা হবে? এরা ক্লাসিত আকারে জমা হতে থাকবে। তাহলে যেসব পদার্থগুলো ঊর্ধ্বপাতিত হয় তাদেরকে আমরা এইরকম ঊর্ধ্বপাতিত করে তাদের ক্লাস প্রস্তুত করতে পারবো। এর পরেরটাই আমরা আসছি, দেখো
ফটকিরির জলীয় দ্রবণ থেকে ক্লাস প্রস্তুতি, অর্থাৎ ফটকিরির জলীয় দ্রবণ থেকে কিভাবে আমরা ক্লাস প্রস্তুত করতে পারবো। বলছে দেখ, একটা বিকারে অল্প পরিমাণে তোমার কি হলো, গরম জল নেওয়া হলো, বা জল নিয়ে সেটাকে উত্তপ্ত করে নিলেই হবে, উত্তপ্ত জল। এবার কি করা হচ্ছে, এর মধ্যে ফটকিরির গুঁড়ো, অর্থাৎ গুঁড়ো করা ফটকিরি যোগ করা হচ্ছে। ফটকিরি যোগ করা হচ্ছে আর কাঁচদণ্ড দিয়ে এটাকে নাড়ানো হচ্ছে। বারবার ধরে ফটকিরি যোগ করা হচ্ছে, কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হচ্ছে। তাহলে দেখো, এইটা যদি আমরা করি, প্রথমে কি দেখব, ফটকিরি যোগ করলাম, কাঁচদণ্ড দিয়ে নাড়ালাম, পুরো যতটা ফটকিরি যোগ করেছি সবটা গুলে গেল। এরকম করে যদি বারবার ফটকিরি যোগ করতে থাকি আর কাঁচদণ্ড দিয়ে নাড়াতে থাকি, তাহলে এক সময় কি দেখব, যে ফটকিরি যোগ করার পরে কাঁচদণ্ড দিয়ে নাড়ালো আর ফটকিরি ওখানে দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ তাহলে তোমরা কি বুঝতে পারলে, ওই অবস্থাটা দ্রবণটা কি অবস্থায় এসছে, ফটকিরির একটা সম্পৃক্ত দ্রবণ এসছে। এবং তখন কি দেখবো, নিচে এরকম তোমার কি হবে, ফটকিরি কিছুটা থিতিয়ে পড়ে থাকবে, যেটা দ্রবীভূত হয়নি। এবার এখানে দেখো, ফটকিরির একটা সম্পৃক্ত দ্রবণ নিয়ে পেলাম। আগেই বলেছি এটা কোথায় করা হয়েছে, গরম জল। এবার এই দ্রবণটাকে অপর একটা বিকারে ফিল্টার কাগজের সাহায্যে তোমরা ছেঁকে নাও। অপর একটা বিকার নাও, বিকারের মধ্যে তোমার কি আছে, ফিল্টার কাগজের সাহায্যে তোমার এই দ্রবণটাকে পরিশুত করে নাও। তবে হ্যাঁ, যখন এইখানে এই বিকারে, নতুন বিকারে নেওয়া হবে, নতুন বিকারটা বা এই যে এর মধ্যে যে ফানেল বা যে ফিল্টার পেপার আছে, তার মধ্যে দিয়ে প্রথমে কিছুটা গরম জল চালনা করা হবে। কেন, যাতে এইগুলো উত্তপ্ত অবস্থায় আসে, ঠান্ডা অবস্থায় না থাকে। কেন, কারণ ঠান্ডা অবস্থায় যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, তাহলে এই যে প্রাথমিকভাবে ফটকিরির যে দ্রবণটা ঢালবো, সেই কিছুটা দ্রবণ কি হবে, সঙ্গে সঙ্গে শীতল হয়ে গিয়ে ওর গায়ে ক্লাসিত আকারে জমা হতে পারে। প্রথমে গরম জল চালনা করে মোটামুটি ওগুলোকে একটু উত্তপ্ত অবস্থায় নিয়ে আসা হলো। এরপরে কি করা হলো, এই ফটকিরির দ্রবণটাকে পরিশুদ্ধ করে নেওয়া হলো। তাহলে এখন এই দ্রবণটার, তাহলে এখন দেখো, নতুন যে বিকারে আমরা যে ফটকিরির দ্রবণটা পরিশুদ্ধ করে নিলাম, এই বিকারে কিন্তু আর নিচে কোনো ফটকিরির কঠিন কণা নাই। কোথায়, যে বিকারে আমরা পরিশুদ্ধ করে ফটকিরিটাকে নিয়েছি। এবার এই বিকারটাকে কি করা হচ্ছে, সেই আগের মতো যেমন করা হচ্ছে, আগেটা ধীরে ধীরে শীতল করা হচ্ছে। তাহলে শীতল করা হতে থাকলে দেখবো যে এই বিকারের তলদেশে বা বিকারের গায়ে তোমার কি হচ্ছে, কঠিন ক্লাসিত আকারে ফটকিরি জমা হচ্ছে। এখানে দেখো, তোমাদের একটা কথা বলে দিই, যে কখনো যদি এরকম করতে গিয়ে দেখা যায় কঠিন ক্লাস হচ্ছে না, বা কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনাটা হয়, ক্লাস জমা হয় না বা ক্লাস তাড়াতাড়ি হয় না, তখন কি করতে হয়, এখানে তোমার কি আছে, একটা সুতোর সাহায্যে এখানে একটা ওই পদার্থেরই, ধরো এখানে ফটকিরি করছে, ওই পদার্থেরই একটা কঠিন ক্লাস যোগ করতে হয়। এই যে ক্ষুদ্র ছোট ক্লাসটা যোগ করা হয়, তাকে বলা হয় তোমার কি আছে, তাকে বলা হচ্ছে বীজ ক্লাস। বীজ ক্লাস। তাহলে ওই পদার্থেরই, এখানে দেখো, আমরা যদি ফটকিরির একটা ছোট্ট ক্লাস যোগ করি, তাহলে কি দেখবো, এই ক্লাসন প্রক্রিয়াটা খুব দ্রুত হচ্ছে এবং এর গায়ে আস্তে আস্তে ক্লাস জমতে 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 এখানে একটা বড় ফটকিরির ক্লাস গঠন পাবো। এই যে বড় গঠন হওয়া, এটাকে বলা হয় তোমার কি আছে, অধিবৃদ্ধি। তাহলে আবার বলছি, দেখো এটা ভালো করে মন দিয়ে শোনো। এই শীতল যে পরিশীত উষ্ণ দ্রবণটা নিয়েছিলাম, তাকে শীতল করলেই দেখবো কি আছে, এখানে আস্তে আস্তে এখানে ক্লাসিত পদার্থ জমা হচ্ছে। যদি এখানে জমা না হয় বা জমা হতে দেরি হয়, তাহলে এখানে আমরা কি করব, একটা বীজ ক্লাস যোগ করব। বীজ ক্লাসটা কি বলছে, ওই পদার্থেরই একটা তোমার কি আছে, ছোট্ট ক্লাসকে সুতোতে বেঁধে একটা দণ্ডের সাহায্যে বিকার থেকে দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঝুলিয়ে দিলে কি দেখবো, ওই যে ক্লাসটা আমরা ঝুলিয়ে দিয়েছি, তার উপরে
ওই যে পদার্থটাকে ক্লাসিত করতে চাইছি, যেমন এখানে ফটকিরিকে ক্লাসিত করতে চাইছি, তাহলে ফটকিরির ক্লাস আস্তে আস্তে বা ফটকিরি আস্তে আস্তে ওর উপরে জমা হতে থাকবে। এই ঘটনাটাকে আমরা কি বলছি? অধিবৃদ্ধি। এই প্রক্রিয়াটা দেখো, এই যে বীজ ক্লাস যোগ করে অধিবৃদ্ধি, এই প্রক্রিয়াটা তোমাদের শিল্প ক্ষেত্রে প্রচুর ঘটানো হয় বিভিন্ন ক্লাসিত উপাদান তৈরি করতে। কি কি ক্ষেত্রে? যেমন কিছু দেখো মূল্যবান পাথর, তোমার হিরে, নীলকান্ত মণি, বা তোমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমার কি আছে অর্ধ পরিবাহী, অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি গুলো তোমার কি হচ্ছে এই প্রক্রিয়ার সাহায্যে আমরা, অর্থাৎ এই বীজ ক্লাস যোগ করে তাদের আমরা অপেক্ষাকৃত বড় ক্লাস প্রস্তুত করি। তাহলে এই প্রক্রিয়ায় দেখো আমরা কি দেখলাম? ক্লাসন শিখলাম, প্রথমে ক্লাস শিখলাম, অর্থাৎ তোমার কি আছে ক্লাস, কঠিন পদার্থের আকৃতি, ক্লাসন প্রক্রিয়া দেখেছি, আর ফটকিরির জলীয় দ্রবণ থেকে ক্লাস প্রস্তুতি আমরা দেখলাম। তাহলে এই অংশটুকু তোমরা ভালো করে পড়া করো। তোমাদের যদি বলি, আগেও বলেছি তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা মনে হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে সেটাকে আমাকে জানাবে, আমি পরের ক্লাসে তার সমাধান করে দেওয়ার বা তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।